মন্ত্রিসভার বিশেষ বৈঠকে 2024-25 অর্থবছরের বাজেট অনুমোদন। বিকেল 3টায় সংসদে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। দুদকের তলবে হাজির হননি সাবেক আইজিপি বেনজির, সময় বাড়ানোর আবেদন পরীক্ষা করছেন সংশ্লিষ্টরা। মোদির শপথে যোগ দিতে কাল দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে জোট সরকার গঠনের প্রস্তুতি চলছে, দর কষাকষি। বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। মন্ত্রিসভার বিশেষ বৈঠকে 2024-25 অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। বেলা 12টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে মন্ত্রিসভার বিশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভার সদস্য সহ বাজেট সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মন্ত্রিসভার অনুমোদনের পর এই প্রস্তাবে সই করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেল 3টায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করবেন। এটি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট। প্রতি বছর গড়ে 12 থেকে 15% আকার বাড়ানো হলেও এবার মাত্র 4.5% আকার বাড়ছে বাজেটের। উচ্চাভিলাষী পরিকল্পনা নয়, আয় বুঝে ব্যয় করার পরিকল্পিত বাজেটের দিকে এবার নজর দিচ্ছে সরকার। আর তাই সংকট কাটিয়ে অর্থনৈতিক স্থিতিশীলতার লক্ষ্যে এবার অর্থমন্ত্রী এইচ মাহমুদ আলী পেশ করতে যাচ্ছেন 7,97,000 কোটি টাকার বাজেট। আরো জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। সরকার তথা রাষ্ট্রের আয় ব্যয়ের দলিল বাজেট 2024-25 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে বৃহস্পতিবার। আগে পররাষ্ট্র মন্ত্রণালয় সামলানোর অভিজ্ঞতা থাকলেও এই প্রথমবারের মতো অর্থমন্ত্রী হিসেবে সংসদে বাজেট পেশ করতে যাচ্ছেন আবুল হাসান মাহমুদ আলী। জানা গেছে, প্রস্তাবিত বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। আগের বাজেটের তুলনায় যা 35,215 কোটি টাকা বেশি। একদিকে ডলার সংকট, অন্যদিকে উচ্চ মূল্যস্ফীতির চাপ, আর তাই নতুন করে চাপ নিতে রাজি নন অর্থমন্ত্রী। সে কারণে মেগা প্রকল্পের খরচ এড়িয়ে শেষ হতে যাওয়া প্রকল্প বাস্তবায়নের দিকে নজর দিতে পারে সরকার, মনে করেন অর্থনীতিবিদরা। বরাদ্দ যদি কমাতেই হয় তো সেটা কমাতে হবে জনপ্রশাসনের থেকে, এবং কমিউনিকেশন, যেটা যোগাযোগ, যেখানে অনেক বড় বড় প্রকল্প আছে সেই জায়গাটা থেকে কিছু কাটছাট করা দরকার। যে সমস্ত প্রকল্প খুব শিগগিরই শেষ হয়ে যাবে সেগুলোর জন্য বরাদ্দ থাক, কিন্তু নতুন প্রকল্প নেওয়ার কোনো প্রয়োজন নেই। বিদায়ী বাজেটে ঘাটতি 2,61,758 কোটি টাকা হলেও এবার সেই ঘাটতি 2,51,600 কোটিতে বেঁধে রাখার ঘোষণা আসতে পারে। ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস হতে 90,700 কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস হতে 1,60,900 কোটি টাকা ধার করা হতে পারে। এই মুহূর্তে আসলে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাটাই প্রাধান্য পাওয়া উচিত। প্রবৃদ্ধি যতটুকুন হবে, কিন্তু প্রবৃদ্ধিকে প্রাধান্য দিয়ে বাজেট করা ঠিক হবে না, বরং একটা ভারসাম্যপূর্ণ বাজেট করাটাই হবে বিচক্ষণতার লক্ষণ। সরকার এবার রপ্তানি ও রেমিটেন্সের প্রণোদনা প্রত্যাহারের চিন্তা করলেও উদ্যোক্তামুখী বাজেট প্রত্যাশায় ব্যবসায়ীরা। আমাদের কর হার যদি এফেক্টিভ করের হার যদি বেড়ে যায়, তাহলে আসলে আমাদের যে কোম্পানিগুলো আছে, আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, এটা আসলে কম্পিটিটিভ থাকবে না। সেটা দেশের বাজারেই হোক কিংবা বিদেশের বাজারেই হোক, কিংবা বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার ক্ষেত্রে হোক, এই সবকটা ক্ষেত্রেই এটা কাজ করবে। আগামী অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্য 5,41,000 কোটি টাকা। কর বাড়তে পারে তামাকজাত পণ্য, টিভি, ফ্রিজ বা এসির মতো আমদানি পণ্যে। বাড়তে পারে হাটবাজারের ইজারা, উড়াল সড়ক বা এক্সপ্রেসওয়ের মতো বিভিন্ন সেতু পারাপারের টোলও বাড়তে পারে। এ পর্যন্ত দেশে 13 জন অর্থমন্ত্রী দিয়েছেন মোট 52টি বাজেট। এর মধ্যে সবচেয়ে বেশি 12 বার করে দিয়েছেন বিএনপির প্রয়াত এম সাইফুর রহমান ও আওয়ামী লীগের আবুল মাল আব্দুল মুহিত।
1972 সালে তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ঘোষিত বাজেটের আকার ছিল 752 কোটি, যা 1059 গুণ বেড়ে এবার হচ্ছে 7,97,000 কোটি টাকা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সকালে বাজেট পূর্ব প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, শুধু শুধু অতিরিক্ত বড় বাজেট নয়, অকারণে অর্থের পরিমাণ বাড়িয়ে লাভ নেই, তাই বাজেটের আকার কমিয়ে আনা হয়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করবে এবারের বাজেট। যতদূর সম্ভব আমরা চেষ্টা করেছি। দেখেন, আমরা টোটাল বাজেট তো কমিয়ে দিয়েছি, কারণ শুধু শুধু বেশি করে লাভ নাই। 2024-25 অর্থ বছরে বাজেট ঘোষণা হবে আজ বেলা 3টায়। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনে রয়েছেন সিনিয়র রিপোর্টার সৈয়দ আব্দুল মুহিত। সরাসরি কথা বলছি তার সাথে। মুহিত, বাজেটের সর্বশেষ তথ্য কি রয়েছে আপনার কাছে, দর্শকদের জানাবেন। বিপাশা, আপনারা এরই মধ্যেই জেনে গেছেন যে আগামী 2024-25 অর্থ বছরের যে প্রস্তাবিত বাজেট সে সম্পর্কে এরই মধ্যে তথ্য পেয়ে গেছেন। কিছুক্ষণ আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বিশেষ ক্যাবিনেট যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানে এই প্রস্তাবিত বাজেটটি অনুমোদন দেওয়া হয়েছে। আর বর্তমান যে অর্থমন্ত্রী রয়েছেন তার এটি প্রথম বাজেট, তো নানান বিচার বিশ্লেষণ করে তিনি আগামী যে বাজেটটি হতে যাচ্ছে সেটি তিনি চূড়ান্ত করেছেন। আপনাকে একটু বলে রাখি যে বরাবরের মতোই বাজেটে পরিবহন এবং জ্বালানি খাত এগুলোতে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে এবং বরাদ্দ বেশি দেয়া থাকে। এর পাশাপাশি যে মূল্যস্ফীতি, সার্বিক পরিস্থিতি বিবেচনায় সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বেশ বাড়ানো হয়েছে। সব মিলিয়ে এই বাজেট অর্থাৎ প্রস্তাবিত বাজেট নিয়ে আমাদের সহকর্মী বাংলা ভিশনের সিনিয়র রিপোর্টার মুহিব খোঁজখবর রাখছেন। আমরা তার কাছে জানতে চাইব মূলত বাজেটে কি কি থাকছে সে বিষয়ে আমরা এখন জানতে চাইব। মুহিব, ধন্যবাদ সৈয়দ আব্দুল মুহিত। আপনি নিশ্চয়ই জানেন যে এবছরের যে বাজেট, সেই বাজেটের আকারের পরিকল্পনা ছিল মূলত 8,14,000 কোটি টাকা। যেহেতু অর্থনৈতিক যেই পরিস্থিতি, মন্দা পরিস্থিতি, সেটি বিবেচনায় সেটি কিছুটা কৃচ্ছতা সাধন করে 6,97,000 কোটি টাকার একটি বাজেট সেটি পাশ হতে যাচ্ছে। আপনাকে একটি বিষয় বলে রাখি যে প্রতি বছরের আগে বাজেটের যে আকার ছিল সেই আকারটি বাড়তো 12 থেকে 14% পর্যন্ত, কিন্তু এবছর সেই অর্থনৈতিক মন্দার কারণে সেই বাজেটের আকার বৃদ্ধির হার সেটি কিন্তু 4%-এর কিছুটা বেশি। তো আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই বাজেটের যে দুটি বিষয়, অর্থাৎ এই বাজেটটি খরচ হয় মূলত একটি উন্নয়ন খাতে, আরেকটি হচ্ছে পরিচালন খাতে। অর্থাৎ বাংলাদেশে যেসব মেগা প্রকল্প রয়েছে, যেসব রাস্তাঘাট নির্মাণ, অন্যান্য মেট্রো রেলের মতো আরো বেশ কয়েকটি প্রকল্প নেয়ার কথা রয়েছে, এই খাতে একটি বড় অংশ খরচ করা হবে। আর আরেকটি হচ্ছে পরিচালন ব্যয়। এই পরিচালন ব্যয়টি মূলত হবে সরকারি কর্মকর্তা কর্মচারী, অর্থাৎ বাংলাদেশে আপনি নিশ্চয়ই জানেন যে প্রায় 13 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে। এদের বেতন ভাতা, বোনাস এবং অন্যান্য আনুষঙ্গিক যেসব খরচ রয়েছে সেটিকে মূলত পরিচালন ব্যয় বলা হয় এবং সেটি একটি গুরুত্বপূর্ণ খাত রয়েছে। আরো কোনো তথ্য পেলে আমরা আপনার সেটিকে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ মুহিত, আপনাকে ধন্যবাদ। দর্শক, সৈয়দ আব্দুল মুহিত এবং সহকর্মী মুহিবুল্লাহ মুহিব জানাচ্ছেন বিস্তারিত বাজেট সম্পর্কে। সরকার দেশে লুটপাটের অর্থনীতি কায়েম করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভা করে জাতীয়তাবাদী তাঁতি দল। এতে রুহুল কবির রিজভী বলেন, জিয়াউর রহমান ছিলেন ক্ষণজন্মা। তিনি কৃষি, শিল্প, শিক্ষা, অর্থনীতি সহ প্রতিটি ক্ষেত্রে যুগান্তকারী বিপ্লব ঘটিয়েছিলেন। বর্তমান সরকার দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। সরকার সব প্রতিষ্ঠান ধ্বংস করে দেশে একদলীয় শাসন কায়েম করেছে। ছাত্রলীগকে চাকুরির সুযোগ দিতে কোটা বহাল রাখা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। ভারতের নির্বাচনের ফলাফল প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, ভারতে ফ্যাসিজমের যে রাজনীতি কায়েম হয়েছিল জনগণ তা আটকে দিয়েছে। আজ দুর্নীতি দমন কমিশনে হাজির হচ্ছেন না সাবেক আইজিপি বেনজির আহমেদ। 15 দিন সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে তিনি আবেদন করেছেন। দর্শক, এই মুহূর্তে দুদক কার্যালয়ে রয়েছেন সহকর্মী ফারুক বাবু, যুক্ত হচ্ছে তার সঙ্গে। বাবু, বেনজিরের বিষয়ে পরবর্তী কি পদক্ষেপ নেবে দুদক, এ ব্যাপারে আপনি কি জানতে পেরেছেন?
বিপাশা, আপনি জানেন বেনজির আহমেদ পুলিশের সাবেক আইজিপি, উনি দেশ ছেড়ে চলে গেছেন। এই বিষয়টা এখন পর্যন্ত কেউ নিশ্চিত ওইভাবে না করতে পারলেও প্রতিটা গণমাধ্যমে চলে এসেছে সে দেশ ছেড়ে চলে গেছে এবং সেই বিষয় নিয়ে তার বিরুদ্ধে কোনো তার পক্ষে বা বিপক্ষে কোনো ধরনের বক্তব্য সরকারের তরফ থেকে বা কোনো সংস্থা বা কোনো কিছু তরফ থেকে এখন পর্যন্ত না আসলেও বিষয়টা পরিষ্কার হয়েছে তার আজকে আদালত দুদকে হাজির হওয়ার না বিষয় নিয়ে, এবং সেই সাথে তিনি গতকাল তার আইনজীবী পাঠিয়ে দুদকে আবেদন করেছে সময় বাড়ানোর জন্য দুদকের জিজ্ঞাসাবাদে। তো এদিকে দুদকের যে চিঠি আবেদন করেছে এবং সে কি অসুস্থতাজনিত কারণে নাকি সে দেশের বাইরে রয়েছে, কি বিষয় নিয়ে দুদকে আবেদন জানিয়েছে, সময় চেয়ে আবেদন করেছে, সেই বিষয়টা এখন পর্যন্ত দুদক থেকে পরিষ্কার করা হয়নি। দুদক এই বিষয়ে দুদকের আনুষ্ঠানিক একটা বক্তব্যের জন্য গণমাধ্যম কর্মী সকাল থেকে অপেক্ষা করছে, কিন্তু দুদক এই বিষয়ে এখন পর্যন্ত কোনো ধরনের পরিষ্কার করে ব্যাখ্যা দেয়নি যে বেনজির আহমেদ অসুস্থতাজনিত কারণে সে আজকে আসতে পারেনি এবং সে কি দেশের বাইরে রয়েছে কিনা সেই বিষয় নিয়ে পরীক্ষা হয়নি, এবং তার স্ত্রী এবং 3 সন্তান যে দুদকে 9 তারিখে আসার বিষয় নিয়ে কোনো বিষয় নিয়ে এখন পর্যন্ত জানানো হয়নি। আর এদিকে ইতিমধ্যে দুদক থেকে আদালতে আবেদন করেছিল তার বেনজিরের সম্পদ যে রয়েছে, যে সম্পদ বিক্রি করে সে দেশের বাইরে চলে গেছে, যে অভিযোগ উঠেছে সেই সম্পদ আর যেন বিক্রি না করতে পারে সেখানে রিসিভার নিয়োগের বিষয় নিয়ে দুদক থেকে ইতিমধ্যে আদালতে আবেদন করেছে। সেই আবেদন মঞ্জুর করেছে। আমরা এই তথ্য এখন পর্যন্ত জানতে পেরেছি। বিপাশা, এই ছিল সর্বশেষ তথ্য। বাবু, ধন্যবাদ আপনাকে। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে কাল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে বুধবার রাতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোনে শেখ হাসিনাকে শপথ অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানান। বুধবার রাতে শেখ হাসিনার সাথে টেলিফোনে আলাপের পর সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মোহাম্মদ নূর এলাহি মিনা। তিনি জানান, টানা তৃতীয়বার বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ বিজয়ী হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের জনগণ, সরকার, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন শেখ হাসিনা। এ সময় শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের বিজয়ের মধ্য দিয়ে ভারতের জনগণ আরও এগিয়ে যাবে। এদিকে টানা তৃতীয়বার সরকার গঠনের সম্ভাবনা নিশ্চিতের পর এনডিএ জোটের শরিকদের সাথে আলোচনা ও দর কষাকষি শুরু করেছে নরেন্দ্র মোদীর দল বিজেপি। সরকার গঠন প্রক্রিয়া এবং কর্মকৌশল নিয়ে এনডিএ জোটের শরিকদের সাথে বৈঠক করেছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী। শরিক অন্ধ্রপ্রদেশের টিডিপির চন্দ্রবাবু নাইডু আর বিহারের জেডিইউর নীতিশ কুমারের কাছ থেকে সমর্থনের লিখিত পাবার পরপরই সরকার গঠনের অনিশ্চয়তা দূর হয় বিজেপির। দর কষাকষিতে কেন্দ্রীয় সরকারে অর্থসহ 5টি মন্ত্রণালয়, পার্লামেন্ট স্পিকারের পদ দাবি করেছে নাইডু। রেল সহ 2টি মন্ত্রণালয় চেয়েছেন নীতিশ। শুক্রবার এনডিএর সংসদীয় দলনেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে মোদীর নাম ঘোষণা করা হয়। এদিকে নির্বাচনের ফলাফল পরবর্তী কৌশল নির্ধারণে বৈঠক করেছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া। আপাতত পার্লামেন্টে ঐক্যবদ্ধ বিরোধী দল হিসেবে ভূমিকার সিদ্ধান্ত নিয়েছে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। মন্ত্রিসভার বিশেষ বৈঠকে 2024-25 অর্থ বছরের বাজেট অনুমোদন। বিকেল 3টায় সংসদে প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। দুদকের তলবে হাজির হননি সাবেক আইজিপি বেনজির, সময় বাড়ানোর আবেদন পরীক্ষা করছেন সংশ্লিষ্টরা। মোদীর শপথে যোগ দিতে কাল দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে জোট সরকার গঠনের প্রস্তুতি চলছে, দর কষাকষি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায় 3টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshernews। সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshernews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।